বহু বহু কাল আগে সূর্যনগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। পাহাড়, নদী আর সবুজ বনানীর কোলে অবস্থিত। এই রাজ্যের রাজা ছিলেন বিক্রমজিৎ সিংহ এবং রানী ছিলেন মায়াবতী। তাদের একমাত্র কন্যা রাজকুমারী রত্নাবলী ছিলেন রাজ্যের নয়নের মণি। রূপে তিনি ছিলেন চাঁদের মতো স্নিগ্ধ, আর গুণে সরস্বতীর সমান। তার মধুর হাসি আর দয়ালু স্বভাবের জন্য প্রজারা তাকে দেবীর মতো ভক্তি করত। রাজকুমারী ঘোড়ায় চড়তে, তলোয়ার চালাতে এবং রাজ্যের সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসতেন। তার বুদ্ধিদীপ্ত চোখ দুটোতে সবসময় নতুন কিছু জানার আগ্রহ খেলা করত। রাজা বিক্রমজিৎ ছিলেন ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। রানী মায়াবতী ছিলেন ধর্মপ্রাণা ও স্নেহময়ী। তারা রাজকুমারীকে খুব ভালোবাসতেন এবং তার ভবিষ্যতের জন্য সর্বদা চিন্তিত থাকতেন। রাজ্যের মন্ত্রী, সেনাপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলেই রাজকুমারীর রূপে গুণে মুগ্ধ ছিল। সবাই অপেক্ষা করছিল কবে রাজকুমারী বড় হবেন এবং কোনো বীর রাজকুমারের সাথে তার বিয়ে হবে। কিন্তু ভাগ্যের লিখনকে খণ্ডাতে পারে। রাজকুমারীর জন্মের সময়ই এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যা রাজ্যের আকাশে এক অজানা আশঙ্কার কালো মেঘ হয়ে ঝুলেছিল। সেই ভবিষ্যদ্বাণীর কথা মনে পড়লেই রাজা রানীর মুখের হাসি মিলিয়ে যেত। রাজকুমারী রত্নাবলীর জন্মের রাতে রাজ্যের প্রধান রাজজ্যোতিষী গভীর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ তার ধ্যান ভেঙে যায় এবং তিনি এক অশুভ ছায়া দেখতে পান। তিনি গণনা করে জানতে পারেন যে রাজকুমারীর কোষ্ঠীতে এক অদ্ভুত যোগ রয়েছে। এক শক্তিশালী কিন্তু অজ্ঞাত অভিশাপ তার ভাগ্যকে ঘিরে রেখেছে। রাজজ্যোতিষী কম্পিত স্বরে রাজাকে জানান, মহারাজ, রাজকুমারীর জীবন সুখের হবে, কিন্তু তার পরিণয় হবে এক অভাবনীয় পাত্রের সাথে। তার 18তম জন্মদিনে যখন পূর্ণিমার চাঁদ মধ্য গগনে থাকবে, তখন তার হবু স্বামী রাজপ্রাসাদে উপস্থিত হবে। কিন্তু সে কোনো মানুষ হবে না, হবে এক পশু। রাজা ও রানী এই কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে যান। পশু? এ কেমন ভবিষ্যদ্বাণী! রাজা চিৎকার করে ওঠেন। রাজজ্যোতিষী আরও বলেন, মহারাজ, এই পশুই হবে রাজকুমারীর রক্ষাকর্তা। এক গভীর ষড়যন্ত্র এবং বিপদ রাজকুমারীকে ঘিরে রয়েছে। কেবল এই পশুই পারবে সেই বিপদ থেকে তাকে রক্ষা করতে এবং এক লুকানো রহস্যের সমাধান করতে। এই বিয়ে আপাত দৃষ্টিতে দুর্ভাগ্যজনক মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে রাজ্যের ভবিষ্যৎ এবং রাজকুমারীর প্রকৃত সুখ। তবে সাবধান, এক দুষ্ট শক্তি এই পরিণয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই ভবিষ্যদ্বাণীর পর থেকেই রাজা বিক্রমজিৎ ও রানী মায়াবতী চরম দুশ্চিন্তায় দিন কাটাতে থাকেন। তারা বহু যাগযজ্ঞ, পূজা অর্চনার আয়োজন করেন, কিন্তু জ্যোতিষীর গণনা অপরিবর্তিত থাকে। তারা চেষ্টা করেন এই কথা গোপন রাখতে, কিন্তু রাজ্যের বাতাসে কেমন যেন এক চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে 17টা বছর কেটে যায়। রাজকুমারী রত্নাবলী তার 18তম জন্মদিনের দোরগোড়ায় এসে উপস্থিত হন। অবশেষে সেই দিনটি এল, রাজকুমারী রত্নাবলীর 18তম জন্মদিন। সারা রাজ্য জুড়ে উৎসবের আয়োজন, কিন্তু রাজপ্রাসাদের অন্দরে এক চাপা উত্তেজনা আর ভয়। রাজা রানী সারা রাত জেগে কাটিয়েছেন। সকাল হতেই রাজকুমারী নতুন পোশাকে সেজে মায়ের কাছে এলেন। তার মুখে জন্মদিনের আনন্দ থাকলেও কোথায় যেন এক অজানা আশঙ্কার ছাপ। রানী মায়াবতী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা রত্না, ভয় পাস না, যা হবে ভালোর জন্যই হবে, ঈশ্বরের ওপর ভরসা রাখ। রাজকুমারী মৃদু হেসে বললেন, মা, আমি ভয় পাচ্ছি না। জ্যোতিষী কাকা যা বলেছেন তা যদি সত্যি হয় তবে তাই হবে। আমার ভাগ্যে যা লেখা আছে তা তো ঘটবেই। আমি শুধু জানতে চাই, কেন এই অদ্ভুত পরিণতির পেছনে কারণটা কি? বেলা বাড়তে লাগলো। রাজসভা আমন্ত্রিত অতিথি রাজা মহারাজাদের আগমনে ভরে উঠল। সবাই রাজকুমারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, উপহার দিচ্ছেন, কিন্তু সবার চোখেই এক প্রচ্ছন্ন কৌতূহল আর প্রশ্ন, সেই ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? যখন মধ্যাহ্নের সূর্য মাথার উপর, ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। রাজসভার বিশাল দরজা ঠেলে সমস্ত প্রহরীকে অবাক করে দিয়ে ভেতরে প্রবেশ করল এক কুকুর। কিন্তু কোনো সাধারণ কুকুর নয়। তার গায়ের রং কুচকুচে কালো, কিন্তু লোমগুলো রেশমের মতো মসৃণ। চোখ দুটো উজ্জ্বল নীল, যেন দুটো নীলা পাথর বসানো। তার চলনে এক অদ্ভুত রাজকীয় ভঙ্গি। সে সোজা হেঁটে এসে রাজকুমারীর সামনে দাঁড়াল এবং মাথা নুয়ে যেন তাকে অভিবাদন জানাল। রাজসভায় উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক। রাজা রানী ভয়ে বিবর্ণ হয়ে গেলেন। রাজকুমারী রত্নাবলী কিন্তু ভয় পেলেন না।
তিনি কুকুরটির দিকে এগিয়ে গেলেন, তার মাথায় হাত রাখলেন। কুকুরটি শান্তভাবে তার হাত চাটতে লাগলো। তার নীল চোখে ছিল এক গভীর অব্যক্ত ভাষা, যা রাজকুমারী ছাড়া আর কেউ বুঝতে পারল না। রাজজ্যোতিষী এগিয়ে এসে বললেন, মহারাজ, ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। ইনি রাজকুমারীর হবু স্বামী। রাজসভায় নেমে পিন পতন নীরবতা। রাজা বিক্রমজিৎ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, তার মুখ থমথমে। তিনি একবার রাজজ্যোতিষীর দিকে, একবার কন্যার দিকে, আর একবার সেই অদ্ভুত কালো কুকুরটির দিকে তাকালেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, যদি এটাই নিয়তি হয় তবে তাই হোক। আমি আমার কন্যার অমঙ্গল চাই না। জ্যোতিষী বলেছেন, এই পশুই আমার কন্যার রক্ষাকর্তা। আমি তার কথা অবিশ্বাস করতে পারি না। রাজার আদেশে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের আয়োজন শুরু হলো। রাজ্যের ইতিহাসে এমন অদ্ভুত বিয়ের কথা কেউ শোনেনি, দেখেনি। একদিকে রাজ্যের সুন্দরী গুণবতী রাজকুমারী রত্নাবলী, আর অন্যদিকে এক কুকুর। অতিথিরা ফিসফিস করতে লাগলো। কেউ হাসল, কেউ করুণা দেখাল, কেউ বা রাজার মতিভ্রম হয়েছে বলে মন্তব্য করল। কিন্তু রাজকুমারী ছিলেন শান্ত, অবিচল। তার নীল চোখের কুকুরটির প্রতি তার দৃষ্টিতে ছিল এক অজানা বিশ্বাস। বিয়ের মন্ত্র পড়া হলো। রাজকুমারী কুকুরটির গলায় বড়মাল্য পরিয়ে দিলেন। কুকুরটিও অদ্ভুতভাবে মাথা ঝুঁকিয়ে সেই মাল্য গ্রহণ করল। তারপর সে রাজকুমারীর পায়ের কাছে বসে পড়ল, যেন তার প্রতি সম্পূর্ণ অনুগত। পুরো অনুষ্ঠানে কুকুরটি কোনো রকম বিরক্তি বা চঞ্চলতা দেখায়নি, বরং তার আচরণ ছিল অত্যন্ত মার্জিত এবং বুদ্ধিদীপ্ত। অনেকেই অবাক হয়ে লক্ষ্য করল, কুকুরটির নীল চোখ দুটো যেন সবকিছু বুঝতে পারছে এবং নীরবে পর্যবেক্ষণ করছে। বিয়ের পর কুকুরটির নাম রাখা হলো ভোলানাথ, কারণ তার চেহারায় বা আচরণে কোনো হিংস্রতা ছিল না, বরং এক ধরনের সরলতা ও গাম্ভীর্য ছিল। কিন্তু এই সরলতার আড়ালেই কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? রাজকুমারী রত্নাবলীর নতুন জীবন শুরু হলো এক কুকুরের সাথে, যা সূর্যনগর রাজ্যের ইতিহাসে এক নতুন রহস্যময় অধ্যায়ের সূচনা করল। রাজকুমারী রত্নাবলী তার নতুন সঙ্গী ভোলানাথকে নিয়ে রাজপ্রাসাদের এক অংশে থাকতে শুরু করলেন। প্রথম সবার কাছে এটা একটা অদ্ভুত দৃশ্য ছিল। রাজকুমারী যেখানেই যান, ভোলানাথ ছায়ার মতো তার সঙ্গে থাকে। সে রাজকুমারীর পায়ের কাছে বসে বই পড়া শোনে, বাগানে ঘোরার সময় পাশে পাশে হাঁটে, এমনকি রাতে রাজকুমারীর ঘরের দরজার বাইরে পাহারা দেয়। ধীরে ধীরে রাজকুমারী ভোলানাথের প্রতি এক গভীর টান অনুভব করতে লাগলেন। ভোলানাথ কথা বলতে পারত না ঠিকই, কিন্তু তার নীল চোখ দুটোই ছিল গভীর বুদ্ধিমত্তা আর অনুভূতির ছাপ। রাজকুমারী তার সাথে কথা বলতেন, নিজের মনের সব সুখ দুঃখের কথা ভাগ করে নিতেন। ভোলানাথও যেন সব বুঝতে পারত, মাথা নেড়ে বা লেজ নেড়ে সাড়া দিত। তার উপস্থিতি রাজকুমারীর জীবনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। কিন্তু এই শান্তির সাথেই কিছু রহস্যময় ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাতে রাজকুমারী তার ঘরে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ভোলানাথ ডেকে উঠল, কিন্তু তার ডাক সাধারণ কুকুরের মতো নয়, বরং এক গম্ভীর সতর্কবার্তা। রাজকুমারী জেগে উঠে দেখলেন, ঘরের জানালার বাইরে এক কালো ছায়ামূর্তি সরে গেল। ভোলানাথ না থাকলে হয়তো কোনো বিপদ ঘটতে পারত। আরেকদিন রাজকুমারী বাগানে এক বিষাক্ত সাপ দেখতে পান, যা তাকে দংশন করতে উদ্যত হয়েছিল। কিন্তু কোথা থেকে যেন ভোলানাথ বিদ্যুতের গতিতে এসে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেটিকে মেরে ফেলে। এই ঘটনাগুলো রাজকুমারীর মনে ভোলানাথের প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন, জ্যোতিষীর কথা মিথ্যে নয়, ভোলানাথ সত্যিই তার রক্ষাকর্তা। রাজা রানীও ভোলানাথের এই অদ্ভুত ক্ষমতা ও প্রভুভক্তি দেখে অবাক হচ্ছিলেন। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগছিল, কি এই ভোলানাথ? কোথা থেকে তার আগমন? আর কেনই বা সে রাজকুমারীর জীবনের সাথে এভাবে জড়িয়ে গেল? প্রাসাদের আনাচে কানাচে কানাঘুষো শুরু হলো। ভোলানাথের পরিচয় নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ডালপালা মেলতে লাগলো। রহস্য যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাজপ্রাসাদে ভোলানাথের উপস্থিতি যত স্বাভাবিক হতে লাগলো, ততই তার অস্বাভাবিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেতে লাগলো। সে শুধু রাজকুমারীর রক্ষাকর্তাই ছিল না, তার মধ্যে ছিল সমস্যা সমাধানের এক অদ্ভুত ক্ষমতা। একদিন রাজ্যের কোষাগারে হিসেবে গরমিল দেখা দিল। প্রধান কোষাধ্যক্ষ কিছুতেই হিসেব মেলাতে পারছিলেন না। রাজা বিক্রমজিৎ চিন্তিত হয়ে পড়লেন। রাজকুমারী রত্নাবলী ঘটনাটি শুনে ভোলানাথকে নিয়ে কোষাগারে গেলেন। কোষাধ্যক্ষ অবাক হলেও রাজকুমারীর অনুরোধে সব কাগজপত্র ভোলানাথের সামনে রাখলেন। ভোলানাথ কিছুক্ষণ কাগজগুলোর গন্ধ শুঁকল, তারপর নির্দিষ্ট একটা হিসেবের খাতার উপর থাবা রাখল।
প্রথমে কেউ পাত্তা না দিলেও রাজকুমারীর নির্দেশে সেই খাতাটি পুনরায় পরীক্ষা করা হলো। দেখা গেল সেখানেই এক করণিক কৌশলে হিসেবে গরমিল করে কিছু অর্থ আত্মসাৎ করেছে। ভোলানাথের বুদ্ধিমত্তায় সবাই চমৎকৃত হলো। আরেকবার প্রতিবেশী রাজ্যের এক দূত এলেন এক জটিল ধাঁধা নিয়ে। শর্ত ছিল, যদি সূর্যনগর রাজ্যের কেউ সেই ধাঁধার সমাধান করতে পারে তবে দুই রাজ্যের মধ্যে মৈত্রী চুক্তি হবে, নতুবা সূর্যনগরকে অনেক ক্ষতিপূরণ দিতে হবে। রাজ্যের তাবর তাবর পণ্ডিত মন্ত্রীরাও সেই ধাঁধার সমাধান করতে পারলেন না। রাজা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। তখন রাজকুমারী ভোলানাথকে রাজসভায় নিয়ে এলেন। দূত মশাই ধাঁধাটি পুনরায় বললেন। ভোলানাথ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর রাজকুমারীর পায়ের কাছে গিয়ে 3 বার ডাকল এবং লেজ দিয়ে মাটিতে একটি বিশেষ চিহ্ন আঁকল। রাজকুমারী সেই ইঙ্গিত বুঝতে পারলেন এবং ধাঁধার সঠিক উত্তর দিলেন। দূত অবাক হয়ে গেলেন এবং দুই রাজ্যের মধ্যে মৈত্রী স্থাপিত হল। এইসব ঘটনায় ভোলানাথের খ্যাতি ছড়িয়ে পড়ল। কিন্তু এর সাথে সাথে কিছু অশুভ ঘটনাও ঘটতে লাগলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোটখাটো দুর্ঘটনা, অজানা রোগ, ফসল নষ্ট হওয়ার মতো ঘটনা বাড়তে থাকলো। রাজজ্যোতিষী গণনা করে বললেন, কোনো এক দুষ্ট শক্তি সক্রিয় হয়ে উঠেছে। সে রাজকুমারী এবং ভোলানাথের ক্ষতি করতে চায়। এই শক্তি হয়তো সেই অভিশাপের মূল কারণ। রাজকুমারী বুঝতে পারলেন ভোলানাথের আগমন এবং এই অশুভ ঘটনাগুলোর মধ্যে নিশ্চয় কোনো যোগসূত্র আছে। ভোলানাথের নীল চোখের দিকে তাকালে তার মনে হতো সে যেন কিছু বলতে চায়। কোনো এক গভীর রহস্যের সমাধান তার জানা, কিন্তু কিভাবে সেই রহস্যের জট খুলবে? রাজ্যের উত্তর সীমান্তে কালো পাহাড়ের গুহায় বাস করত এক ভয়ঙ্কর জাদুকর, নাম তার কালকেতু। বহু বছর ধরে সে কালো জাদু চর্চা করে আসছিল। তার লক্ষ্য ছিল সূর্যনগর রাজ্য দখল করা এবং রাজকুমারী রত্নাবলীকে তার জাদু বলে বশীভূত করা। কিন্তু রাজকুমারীর জন্মের পর রাজজ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী তার পথে বাধা হয়ে দাঁড়ায়। সে জানতে পারে এক বিশেষ শক্তি রাজকুমারীকে রক্ষা করবে, যা এক পশুর রূপ ধরে আসবে। কালকেতুই সেই অভিশাপের স্রষ্টা। সে তার জাদুশক্তি প্রয়োগ করে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যাতে রাজকুমারীর বিয়ে কোনো মানুষের সাথে না হয়ে এক পশুর সাথে হয়। তার উদ্দেশ্য ছিল এই অদ্ভুত বিয়েতে রাজপরিবার এবং প্রজারা রাজকুমারীর উপর থেকে আস্থা হারাবে, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেই সুযোগে সে রাজ্য দখল করবে আর কুকুরটিকে সে সহজেই পরাজিত করতে পারবে বলে ভেবেছিল। কিন্তু ভোলানাথের আগমন এবং তার বুদ্ধিমত্তা কালকেতুর পরিকল্পনাকে ভেস্তে দিতে শুরু করে। ভোলানাথ শুধু রাজকুমারীর রক্ষাকর্তাই নয়, সে কালকেতুর অশুভ শক্তির বিরুদ্ধে এক প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের ছোটখাটো অশুভ ঘটনাগুলো আসলে ছিল কালকেতুরই কারসাজি ভোলানাথ এবং রাজকুমারীর শক্তি পরীক্ষা করার জন্য। একদিন রাতে কালকেতু তার মায়া বলে এক ভয়ানক ছায়াদানবকে পাঠায় রাজকুমারীকে অপহরণ করার জন্য। কিন্তু ভোলানাথ আগে থেকেই সতর্ক ছিল। তার গর্জনে প্রহরীরা জেগে ওঠে এবং ভোলানাথের নেতৃত্বে তারা ছায়াদানবের সাথে লড়াই করে। ভোলানাথের নীল চোখ থেকে এক অদ্ভুত আলোকরশ্মি বেরিয়ে ছায়াদানবকে আঘাত করে এবং সে মিলিয়ে যায়। এই ঘটনার পর রাজজ্যোতিষী নিশ্চিত হন যে এই অশুভ শক্তির উৎস হল জাদুকর কালকেতু। তিনি রাজাকে জানান, মহারাজ, বিপদ আসন্ন। কালকেতু সরাসরি রাজকুমারীকে আক্রমণ করছে। ভোলানাথই একমাত্র ভরসা, কিন্তু আমাদেরও কিছু করতে হবে। ভোলানাথের আসল পরিচয় এবং এই অভিশাপের রহস্য উন্মোচন করতে না পারলে কালকেতুকে হারানো সম্ভব নয়। রাজকুমারী রত্নাবলীও বুঝতে পারেন এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। ভোলানাথের নীরব চোখের দিকে তাকিয়ে তিনি যেন এক নতুন শক্তি অনুভব করেন। তাঁর আর ভোলানাথের ভাগ্য একই সুতোয় বাঁধা। এই রহস্যের সমাধান তাঁদের একসঙ্গেই করতে হবে। রাজজ্যোতিষীর পরামর্শে রাজা বিক্রমজিৎ রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী এবং সাহসী যোদ্ধাদের একত্রিত করলেন। উদ্দেশ্য একটাই, কিভাবে কালকেতুর অশুভ প্রভাব থেকে রাজ্যকে এবং রাজকুমারীকে রক্ষা করা যায় এবং ভোলানাথের আসল রহস্য উন্মোচন করা যায়। আলোচনা চক্রে জানা গেল কালো পাহাড়ের গভীরে এক প্রাচীন মন্দির আছে, যেখানে লুকানো আছে এক শক্তিশালী মণি। অভিজ্ঞ আছে সেই মনের স্পর্শে যে কোনো অভিশাপ দূর হয় এবং ছদ্মবেশে তার আসল রূপে ফিরে আসে। কিন্তু সেই মন্দির পর্যন্ত পৌঁছানো অত্যন্ত কঠিন। পথে রয়েছে নানা মায়াবী বাধা এবং ভয়ঙ্কর দৈত্য দানবের বাস, যা কালকেতু সৃষ্টি করেছে মন্দিরটিকে রক্ষা করার জন্য, আসলে নিজের স্বার্থে। রাজকুমারী রত্নাবলী সিদ্ধান্ত নিলেন তিনি এই অভিযানে যাবেন, কারণ এই অভিশাপ এবং রহস্য তার জীবনের সাথেই জড়িত। ভোলানাথও তার সঙ্গী হবে, কারণ সে এই একমাত্র কালকেতু মায়ার জাল ভেদ করতে সক্ষম।
রাজা প্রথমে রাজি না হলেও রাজকুমারীর দৃঢ় সংকল্প এবং রাজ্যকে শিফার অবশেষে সম্মতি দিলেন। অভিযানের প্রস্তুতি শুরু হলো। রাজ্যের সেরা কিছু যোদ্ধা এবং রাজ্যটিসী নিজেও রাজকুমারীর সাথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, খাদ্যদ্রব্য এবং জাদুকরি টোটকা সংগ্রহ করা হলো। যাত্রার আগের রাতে রাজকুমারী ভোলানাথের নিজ চোখের দিকে তাকিয়ে বললেন, ভোলানাথ, আমি জানি না তোমার আসল পরিচয় কি, কিন্তু আমি এটুকু জানি তুমি আমার বন্ধু, আমার রক্ষাকর্তা। এই কঠিন যাত্রায় তুমি আমার সবচেয়ে বড় ভরসা। আমরা একসাথে এই রহস্যের সমাধান করব। এই অভিশাপ ভাঙ। ভোলানাথ যেন তার কথা বুঝতে পারল। সে রাজকুমারী হাত চেকে দিল এবং তার চোখে দেখা গেল এক অদ্ভুত দৃঢ়তার ছাপ। পরদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাজকুমারী রত্নাবলী, ভোলানাথ এবং তাদের সঙ্গীরা তারও পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এক অনিশ্চিত, রহস্যময় এবং বিপদসংকুল পথের দিকে তাদের অগ্রযাত্রা শুরু হলো, যার শেষ কোথায় তা কেউ জানে না। কারণ পাহাড়ের পথ ছিল দুর্গম ও বিপদসংকুল। মায়াবী বন, ভয়ালি গিরিখাত আর কালকেতুর পাঠানো নানা দানব তাদের পথ আটকাতে চেষ্টা করল। কিন্তু রাজকুমারী রত্নাবলীর সাহস, যোদ্ধাদের বীরত্ব, রাজ্যকীশী জ্ঞান এবং সর্বোপরি ভোলানাথের অদ্ভুত শক্তি ও বুদ্ধিমত্তার কাছে সব বাধারই হার মানন। ভোলানাথ যেন আগে থেকেই বুঝতে পারত কোথায় বিপদ লুকিয়ে আছে। তার নীল চোখ অন্ধকারেও পথ দেখাত, আর তার গম্ভীর গর্জন দানবদের দূরে সরিয়ে রাখত। অবশেষে তারা কালো পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন মন্দিরের সামনে পৌঁছাল। কিন্তু মন্দিরের দরজা বন্ধ ছিল এবং সামনে দাঁড়িয়েছিল স্বয়ং জাদুকর কালকেতু। তার মুখে ক্রূর হাসি। তোমরা এসেছো তাহলে? ভেবেছিলে আমার চোখের এই অভিশাপ আমার মনে নিয়ে যেতে পারবে? মূর্খের দল, রাজকুমারী আমার হবে আর এই রাজ্য আর দুই কুকুর। তোর রহস্য আজ আমি শেষ করবো। কালকেতু হুঙ্কার দিয়ে উঠল। শুরু হলো এক ভয়ানক লড়াই। কালকেতুর কালো জাদু আর রাজকুমারীর দলের সম্মিলিত শক্তির সংঘর্ষ। যোদ্ধারা কালকেতুর মায়াবী সৈন্যদের সাথে লড়তে লাগলো। রাজ্যকীশী মন্ত্র পড়ে কালকেতুর জাদু প্রতিহত করার চেষ্টা করতে লাগলেন। রাজকুমারী রত্নাবলীও তার তলোয়ার নিয়ে রুখে দাঁড়ালেন। কিন্তু কালকেতুর শক্তি ছিল প্রবল। সে এক শক্তিশালী জাদু প্রয়োগ করে সবাইকে প্রায় কাবু করে ফেলল। ঠিক তখনই ভোলানাথ ঝাঁপিয়ে পড়ল কালকেতুর উপর। তার নীল চোখ থেকে তীব্র আলোকরশ্মি বেরিয়ে কালকেতুকে আঘাত করল। কালকেতু যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, তুই হতে পারে না। তুই সামান্য কুকুর হয়ে। এই সুযোগে রাজকুমারী দ্রুত মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। মন্দিরের কেন্দ্রে এক বেদির ওপর রাখা ছিল সেই আশ্চর্য মণি, যা থেকে দিব্যানো বিচ্ছুরিত হচ্ছিল। রাজকুমারী মণিটির হাতে তুলে নিলেন এবং বাইরে এসে কালকেতুর জাদু ছড়ে আটকে পড়া ভোলানাথের দিকে বাড়িয়ে ধরলেন। মণির আলোকরশ্মি ভোলানাথের গায়ে নাড়তেই এক অভাবনীয় ঘটনা ঘটল। বুঝবুঝে কালো কুকুরের শরীর থেকে আলো ঠিকে বেরিয়ে এল এবং মুহূর্তের মধ্যে সেই কুকুর এক সুদর্শন রাজকুমারে রূপান্তরিত হল। তার পরনে রাজপোশাক, চোখে সেই পরিচিত নীল আভা, কিন্তু এবার তাতে যুক্ত হয়েছে মানুষের অনুভূতি। আমি পার্শ্ববর্তী চন্দ্রপুর রাজ্যের রাজকুমার অগ্নিজিৎ। রূপান্তরিত রাজকুমার ঘোষণা করলেন, এই দুষ্ট জাদুকর কালকেতু আমার রাজ্য দখল করে আমাকে অভিশাপ দিয়ে পুকুরে পরিণত করেছিল, যাতে সে সূর্যনগর দখল করতে পারে। রত্নাবলী, তোমার ভালোবাসা আর সাহসী আমাকে আজ মুক্ত করল। কালকেতু এই দৃশ্য দেখে বিস্ময় ও ক্রোধে উন্মত্ত হয়ে গেল। সে তার সেই শক্তি প্রয়োগ করে অগ্নিজিৎ ও রত্নাবলীকে আক্রমণ করতে গেল। কিন্তু এবার অগ্নিজিৎ আর একা নন। তিনি গার তলোয়ার বের করে কালকেতুর সাথে দ্বন্দ্বে যুক্ত হলেন। রত্নাবলীও তাঁকে সাহায্য করলেন। দুজনে মিলিত শক্তির সামনে কালকেতুর গান ও জাদু টিকতে পারল না। অবশেষে অগ্নিজিতের তলোয়ারের আঘাতে কালকেতুর পতন ঘটল এবং তার অশুভ শক্তি অবসান হলো। কালকেতুর পতনের সাথে সাথে কানো পাহাড়ের উপর জমে থাকা অশুভ শক্তির মেঘ কেটে গেল। সূর্যনগর এবং চন্দ্রপুর রাজ্য কালকেতুর অভিশাপ থেকে মুক্ত হল। রাজকুমারী রত্নাবলী এবং রাজকুমার অগ্নিজিৎ, প্রাক্তন ভোলানাথ, বিজয়ী বীরের মতো সূর্যনগরে ফিরে এলেন। রাজা বিক্রমজিৎ ও রানী মায়াবতী তাদের হবু জামাতাকে আসন রূপে দেখে আনন্দে আত্মহারা হলেন। রাজ্যের প্রজারাও তাদের প্রিয় রাজকুমারীর এমন অদ্ভুত পরিণতির কথা শুনে এবং ভোলানাথের আসল পরিচয় জেনে উল্লাসে ফেটে পড়ল। যে বিয়ে নিয়ে একদিন সবাই কানাবুসু বলত, আজ সেই বিয়ে রাজ্যের সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খুব শীঘ্রই রাজকুমারী রত্নাবলী এবং রাজকুমার অগ্নিজিকে আবার আনুষ্ঠানিকভাবে জাঁকজমকের সাথে বিয়ে দেওয়া হলো। এবার আর কোনো রহস্য বা অভিশাপের ছায়া নেই, আছে কেবল দুই তরু হৃদয়ের ভালোবাসা আর শ্রদ্ধার বন্ধন। অগ্নিজিৎ তার হারানো রাজ্য চন্দ্রপুর ফিরে পেলেন এবং দুই রাজ্যের মধ্যে গভীর বন্ধুত্ব স্থাপিত হল। রত্নাবলী এবং অগ্নিজিৎ সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন। রত্নাবলী তার বুদ্ধিমত্তা দিয়ে এবং অগ্নিজিৎ তার বীরত্ব দিয়ে প্রজাদের মন জয় করে নিলেন। তাদের জীবনে ভোলানাথ নামের সেই কালো পুকুরের দিনগুলোর স্মৃতি এক রোমাঞ্চকর রহস্যময় অ্যাডভেঞ্চার হিসেবে রয়ে গেল। তারা প্রায় সেই দিনগুলোর কথা মনে করে হাসত, যখন এক উপর মানুষের ছিল বেশি বিশ্বস্ততা, বুদ্ধি আর ভালোবাসা দেখিয়েছিল। রাজ্যটি সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। এক পশুর সাথে রাজকুমারীর বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু সেই পশুই ছিল তার আসল রক্ষাকর্তা, তার সত্যিকারের ভালোবাসা এবং রাজ্যের ত্রাণকর্তা। এই অদ্ভুত রহস্যময় পরিণয়ে গল্প সূর্যনগর আর চন্দ্রপুরের লারুসের মুখে মুখে লোকগাথা হয়ে রইল প্রজন্মের পর প্রজন্ম ধরে।